পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুনে একই পরিবারের ৩ জনের মৃত্যু। লালবাগে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৭ জন, ঢাকা মেডিকেলে ভর্তি। কলেজ যাওয়ার পথে বাসের ধাক্কায় রাজধানীতে মেডিকেল ছাত্রী নিহত, চালককে গ্রেফতার ও শাস্তির দাবিতে সহপাঠীদের সড়ক অবরোধ, বিক্ষোভ। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হলো ঢাকা অ্যাপারেল সামিট। তৈরি পোশাক শিল্পের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ফুলেল শ্রদ্ধায় পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা সদস্যদের স্মরণ, হত্যা মামলার রায় নিয়ে আইনি বিতর্ক। সুরাহা না হওয়া পর্যন্ত শেষ হচ্ছে না আপিল শুনানি। এবং প্রতিহিংসা থেকেই গাইবান্ধার এমপি লিটনকে হত্যার পরিকল্পনা করেন সাবেক এমপি আব্দুল কাদের। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, চার্জশিট দেয়া হবে 15 দিনের মধ্যেই। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। রাজধানীর ইসলামবাগে আবাসিক এলাকায় একটি প্লাস্টিক কারখানার আগুনে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত অর্ধশত দোকান। অন্যদিকে পুরান ঢাকায় একই সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মিষ্টির দোকানের ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন অন্তত 7 জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরের খাবার শেষ করে ইসলামবাগের বাসায় বিশ্রাম নিচ্ছিলেন শামীম শিলা দম্পতি। সাথে ছিলেন চাচাতো বোন সালেহা। কথা ছিল কিছুক্ষণ পরই বাড়ির পাশে প্লাস্টিক কারখানায় কাজে যাবেন তারা, কিন্তু বিধিবাম হঠাৎই আগুনের কুণ্ডলী দেখতে পান ইসলামবাগ এলাকার মানুষ। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আগুন। ছড়িয়ে পড়া এই আগুনের মধ্যে নিভে যায় শামীম, সীমা ও সালেহার জীবন প্রদীপ। পুরান প্লাস্টিকের বাস্ত নিচে দোকান ছিল, দুপুরে খাওয়া দাওয়া করে আর আবার দোকান তালা মেরে উপরে গেছে খাওয়া দাওয়া করতে। খাওয়ালে একটু রেস্ট নিচ্ছে, ওই সময় আর কি এই ঘটনা ঘটছে। এই আগুনে আরো পড়ে যায় একটি প্লাস্টিকের গুদাম এবং এর সাথে লাগোয়া অন্তত অর্ধশত দোকানপাট। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনটা সম্ভবত এই পাশের বাড়ির থনেই লাগছে। 50টার মতন কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইখান থেকে আগুন লাগতে লাগতে আমাদের পিছন দিকে বাতাসের সাহায্যে আমাদের পিছনে যত বিল্ডিং বাড়িঘর ছিল, 3 তলা 4 তলা 5 তলা 7 তলা সব ধরে গেছে। আর কিছু পাইনি, সব জ্বলে গেছে, কিছু সরাতে পারিনি। ফায়ার সার্ভিস জানায় একটি বাসা রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আশেপাশে রাসায়নিক জাতীয় পদার্থ থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। এখানকার যে পরিস্থিতি ছিল খুব খারাপ। অনেক রাবার টুকরো রাবার নিয়ে ঝুট রাবার সংগ্রহ করে বোধহয় কাজ করে, যে কারণে আগুনটা কিন্তু অল্প সময় বেড়ে গেছে। প্লাস্টিকের যে কারখানাগুলো, এতে আগুন সীমাবদ্ধ ছিল এবং আগুনটা মোটামুটি আমাদের 17টা 35-এর নিয়ন্ত্রণে আছে। তারপরে আর আগুন বাড়ে নাই। ঠিক একই সময়ে লালবাগ চৌরাস্তার মোড়ে একটি মিষ্টির দোকানে ঘটে সিলিন্ডার বিস্ফোরণ। এ সময় দোকানের কর্মচারী সহ অন্তত 8 জন দগ্ধ হয়। তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সিলিন্ডার বাস্ট হইয়া গোড়া মনে করেন যে চৌরাস্তা সম্পূর্ণ ইয়ে হয়ে গেছে, কাজ ভাঙ্গিয়া অনেক। এখানে রিক্সাওয়ালা, বহুত রিক্সাওয়ালা অ্যাক্সিডেন্ট হয়েছে, বহুত পথচারী পাবলিক অ্যাক্সিডেন্ট হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে প্রায় প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। 7 জনকে আমরা অ্যাডমিশন করেছি এবং 7 জনের অবস্থায় আসলে গুরুতর। তাদের ইনজুরি আপনার 18% থেকে একদম 85% পর্যন্ত আছে এবং শুধু বার্নই না, এদের সাথে আবার বিভিন্ন কার্ড ইনজুরি আছে, কের হেড ইনজুরি আছে, ফলে এবং সাথে হলে সবারই ইনহেলেশন ইনজুরি আছে। তবে এই ঘটনায় প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। কলেজ যাওয়ার পথে রাজধানীর পুরান ঢাকায় বাস চাপায় প্রাণ গেল সাদিয়া হাসান নামে এক মেডিকেল শিক্ষার্থীর। এ সময় আহত হয়েছেন তার মা। এ ঘটনায় বিক্ষুব্ধ তার সহপাঠীরা জনসন রোড অবরোধ করে বাস চালককে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে। দোষীদের গ্রেফতারে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। পুলিশ জানিয়েছে দায়ী বাস চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা। মেয়ের পরীক্ষা থাকায় তাকে নিয়ে শনিবার সকাল 6:45টার দিকে সিএনজিতে ঢাকা ন্যাশনাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন মা। রাজধানীর নয়াবাজার এলাকায় সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এতে সাদিয়া মাথায় গুরুতর আঘাত পান, আহত হন তিনিও। সাদিয়াকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সাদিয়া হাসান আর মাত্র 8 মাস পরেই ডাক্তার হয়ে বেরোতেন। তার মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না সহপাঠীরা। লাশ কলেজে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। পরে রাস্তা অবরোধ করে দোষীদের গ্রেফতারের দাবিতে 24 ঘন্টা সময় বেঁধে দেয় তারা। আমরা এটার অবশ্যই বিচার চাই, এই জন্য আমরা এখানে আসছি। বিচার না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমরা বিচার চাই, ফাঁসি চাই, হত্যাকারীদের ধরে ফাঁসি দিতে হবে। আপনার কথা আমাদের এরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বানাবো। দোষীদের গ্রেফতারে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমাদের সোর্স এবং আমাদের পুলিশ চতুর্দিকে লাগানো হয়েছে। অচিরে আমরা এই চিহ্নিত করে ব্যবস্থা অচিরে নেব। ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী 2 আসনের এমপি ঘটনার তীব্র নিন্দা জানান এবং সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন করার দাবি জানান। এটা পুরো নিয়ন্ত্রণে না আনলে এই মৃত্যুর ঘটনা প্রতিদিন ঘটতেই থাকবে। এই ধরনের আইনগুলো শুধু থাকবে কিন্তু এগুলো প্রয়োগ হবে না, তারা বেপরোয়াভাবে সবকিছু করবে, এটা মেনে নেওয়া যায় না। 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে রোববার থেকে কঠোর আন্দোলনে যাবেন বলে জানান শিক্ষক শিক্ষার্থীরা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। রফতানিযোগ্য পণ্যে বৈচিত্র্য এনে তৈরি পোশাক শিল্পের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ঢাকা অ্যাপারেল সামিট উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশে $50 বিলিয়ন রফতানি আয় অর্জনেও ব্যবসায়ীদের পাশে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৈরি পোশাক শিল্প খাতের উন্নয়ন, রপ্তানি প্রবৃদ্ধি এবং এই শিল্পের বর্তমান অবস্থা বিশ্ববাজারে তুলে ধরতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ আয়োজন করেছে অ্যাপারেল সামিট 2017। শনিবার সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুগেদার ফর এ বেটার টুমোরো প্রতিপাদ্যে এবারের সামিটে দেশের পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি দাতা সংস্থা, বিদেশি ক্রেতা ও শ্রমিক সংগঠন অংশ নিয়েছেন। উদ্বোধনী পর্বের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশি পণ্যের রপ্তানির বাজার সম্প্রসারণে এগিয়ে আসতে হবে ব্যবসায়ীদের। বিশ্বে আমরা যে পোশাক রপ্তানি করি, যে বাজার, এই বাজার আরো কিভাবে সম্প্রসারণ করা যায়, আমি আমাদের ব্যবসায়ীদের সেই অনুরোধ করব যে ওই সুনির্দিষ্ট বাজারের মধ্যে আটকে না থেকে নতুন নতুন বাজার যাতে খুঁজে পাওয়া যায়। আমি যেটা মনে করি, যেটাকে আরো উন্নত করতে হলে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী কিছু পরিকল্পনা আমাদের গ্রহণ করতে হবে। তৈরি পোশাক খাতের উন্নয়নে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রপ্তানিযোগ্য পণ্যেরও বৈচিত্র্য নিয়ে আসতে হবে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, আমাদের পণ্যের যে রপ্তানি পণ্য, এই রপ্তানি পণ্যে আরো বৈচিত্র্য আনতে হবে। আরো কত ধরনের, শুধু একটা উপর নির্ভরশীল থাকলে হবে না। নতুন নতুন আইটেম, কোথায় কি ধরনের বাজার, আমাদের ব্যবসায়ী মহলকে সেটাও খুঁজে বের করতে হবে। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে $50 বিলিয়ন রপ্তানি আয় অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েও সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। চট্টগ্রামে নর্দমায় পাওয়া ছেলে শিশু 21কে দত্তক নিতে আগ্রহী অনেক মাই। সিদ্ধান্ত হবে আদালতে। সুস্থতার জন্য দ্রুত উপযুক্ত অভিভাবকের কাছে হস্তান্তর প্রয়োজন বলছেন চিকিৎসক। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাদের স্বজন ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রীও। সেখানে নিহতদের স্বজনরা বলেন, হত্যা মামলার বিচারের রায় কার্যকর হলেই শান্তি পাবে শহীদদের আত্মা। এছাড়া দিনটিকে শোক দিবস ঘোষণারও দাবি জানান তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। পিলখানা হত্যাকাণ্ডের পর কেটেছে 8 বছর। সময়ের হিসাবে দীর্ঘদিন হলেও এখনো শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতটুকু। আর তাই প্রতি বছর 25শে ফেব্রুয়ারি এলেই শোকে কাতর মানুষগুলো হাজির হন বনানীর সামরিক কবরস্থানে। এখানেই চিরনিদ্রায় শায়িত পিলখানা ট্র্যাজেডিতে নিহত 57 সেনা কর্মকর্তা। শ্রদ্ধা, ভালোবাসা আর তীব্র আবেগে নিহতদের স্মরণ করেন তাদের স্বজনরা। আজকে 8 বছর চলছে।
এখন চোখের কান্নাও থেমে গেছে প্রায়, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ থামেনি। নিম্ন আদালত থেকে রায় হয়েছে, এখন উচ্চ আদালতের বিচার কার্য চলছে। ইনশাআল্লাহ ওখানকার রায়ও দেশের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী হবে। হলে যদি দ্রুত এটার কার্যকরী হয় তাইলে আমরা খুশি। আমি মনে করি যে এটাকে শোক দিবস হিসাবে পালন করলে হয়তোবা ভবিষ্যতে আর কোনো লোক সাহস করবে না এই অন্যায় কাজ করবে। সকাল 9টায় প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, পরে পর্যায়ক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী, সেনা ও নৌবাহিনী প্রধান এবং সবশেষে বিজেপি মহাপরিচালক নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এরই মধ্যে সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ করেছে। যারা এখনো পলাতক রয়েছে তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। বিচার বিভাগ তাদের কাজটি সঠিকভাবে করেছেন এবং যারা যারা নাকি মৃত্যু ডেথ রেফারেন্সের মামলায় রয়েছেন তাদের সেটাও খুব শীঘ্রই আদালত থেকে ক্লিয়ার হবে এবং তাদেরও শাস্তি কার্যকর হবে। যারা অন্যায় করেছে তাদের ম্যাক্সিমামই ধরা হয়েছে, আর পলাতক যারা তাদের মধ্যে একজন ধরা পড়েছে আপনারা জানেন, আর বাকিগুলোকে আমরা ধরার জন্য সব আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। একজনের সাক্ষ্যের ভিত্তিতে কারো ফাঁসি, কারো যাবজ্জীবন, আবার কেউ বা পেয়েছেন খালাস। পিলখানার বিডিআর হত্যা মামলার আপিল শুনানির শেষ পর্যায়ে এসে রায় নিয়ে দেখা দিয়েছে এমন আইনি বিতর্ক। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এসব প্রশ্নের সুরাহা না হওয়া পর্যন্ত শেষ হচ্ছে না দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ মামলার আপিল শুনানি। তবে চলতি বছরই শুনানি শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেনের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি 8 বছর আগের এই দিনে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের দায়ে 2013 সালে 152 জনকে মৃত্যুদণ্ড, 161 জনকে যাবজ্জীবন এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। খালাস পান 277 জন। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার কাজ 4 বছরে শেষ হলেও উচ্চ আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আটকে আছে আইনি বিতর্কে। যদিও এরই মধ্যে আসামিদের আপিল শুনানি শেষ হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, আইনি বিতর্ক যাই থাক, আপিল নিষ্পত্তি হবে এবছরের মধ্যেই। কিছু কিছু সাক্ষী 5 জনের ব্যাপারে যদি বলে থাকে তাহলে 5 জনের একই রকম সাজা হওয়া উচিত, কিন্তু সেখানে যদি ভিন্নতর সাজা হয় তো সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই আপিল করতে হবে যাতে কম সাজা হয়েছে। এই যে সেন্টেন্স যে আপনার ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, ইনকনভিন্সিং এভিডেন্স, এসবের ভিত্তিতে কাউকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেওয়া এগুলো সাস্টেনেবল না। এদিকে হত্যা মামলার বিচার শেষ হলেও 8 বছরেও শেষ হয়নি বিস্ফোরক আইনে দায়ের করা মামলার বিচার কাজ। ফলে হত্যা মামলায় খালাস পাওয়া অনেক আসামি বিস্ফোরক মামলার আসামি হওয়ায় মুক্তি পাননি 4 বছরেও। এই মামলাটি আমরা দ্রুত নিষ্পত্তি করার ক্ষেত্রে প্রসিকিউশন থেকে কিংবা আদালতের তরফ থেকে কোনো উদ্যোগ দেখছি না। যদি এই মামলাটি দ্রুত নিষ্পত্তি হতো তাহলে যে সমস্ত আসামি হত্যা মামলায় খালাস পেয়েছে, বিস্ফোরক মামলায় খালাস পেলে এই সমস্ত আসামি কিন্তু বাড়ি চলে যেতে পারত। আগামী 2রা এপ্রিল বিডিআর হত্যা মামলার আপিল শুনানি এবং 5ই মার্চ বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসে সাহিত্য চর্চা নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন কবি শামস আল মোমিন। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন নিউ ইয়র্ক সিটি বোর্ড অব এডুকেশনের ইংরেজি শিক্ষক কবি শামস আল মোমিন। কবি শামস আল মোমিন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ আমাকে নিয়ে আসার জন্য। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে এই প্রবাসের লেখালেখির চেহারাটা কেমন? প্রবাসের লেখালেখির চেহারা, বিশেষ করে আমি যেহেতু নিউ ইয়র্ক শহরে থাকি, খুব স্পষ্ট বলা যায়, এবং আমার লেখালেখির বয়সও কম না, প্রায় 25 বছর। তো সবচেয়ে দুঃখের বিষয় যে আমরা নতুন তেমন লেখক পাচ্ছি না। আমি লেখক বলতে বুঝেছি যারা সিরিয়াসলি লেখাটাকে নেয়। এখানে এই
21শে ফেব্রুয়ারি বইমেলায় এবারেও প্রায় 32 থেকে 34 জনের বই বেরোইছে, কিন্তু এখানে সিরিয়াস লেখক বলতে আমরা 4-5 জনকে বলতে পারি আর কি। দুঃখজনক হলেও সত্য যে এদের সবাই নিয়মিত লেখক এরা না, বেশিরভাগই শখের লেখক। তো এটা শখের লেখক হতে দোষের কিছু নেই, তবে আমার মনে হয় লেখালেখিটা আরো বেশি সিরিয়াসনেস দাবি করে। সমসাময়িক যে সাহিত্যের যে ধারা, যে যে বিষয়ে লেখে, যারা কবিতা লিখছে, বর্তমান কবিতার ট্রেন্ডগুলা কোথায়, মেইন স্ট্রিমে বিশেষ করে বাংলাদেশ কলকাতায় যে লেখাগুলো লিখছে যারা ভালো লেখক, তাদের লেখার সাথে পরিচিত হওয়া, এবং শুধু এখনকার লেখার সাথে পরিচিত হলেই চলবে না, আপনার এই লেখালেখির ইতিহাসটাও জানা দরকার। এটা লেখালেখির প্রয়োজনেই। আপনি নিজে ইংরেজি শিক্ষক, আপনি এই লেখালেখিতে কিভাবে এলেন এবং আপনার এই আগ্রহ কবিতায় মূলত বেশি, এ বিষয়ে একটু আমাদেরকে যদি বলেন। মজার ব্যাপার হচ্ছে আমি যখন দেশে ছিলাম আমেরিকা আসার আগে, তখন কিন্তু আমি ইংরেজিতে লিখতাম দৈনিক অবজারভার পত্রিকায়। আমি অনেক গল্প লিখেছি, অনেক অনুবাদ করেছি রবীন্দ্রনাথের গদ্য। আবার নিউ ইয়র্কে যখন আসলাম, এই দেশে সবকিছু ইংরেজিতে, এই দেশের ভাষা ইংরেজিতে, এখানে লেখা শুরু করলাম বাংলায়। সাহিত্যের সঙ্গে তো আমি সবসময় জড়িত, যেহেতু আমি ইংরেজি সাহিত্যের ছাত্র এবং পেশা আমার এটা, শিক্ষকতা করি। আমি এই গল্প কবিতার সঙ্গে সবসময় আছি। তবে লেখার ব্যাপারটা আমি সিরিয়াসলি নেই বলা যায় 93 থেকে। তখন আমি মোটামুটি সিদ্ধান্ত নেই যে আমি কবিতাই লিখবো এখন থেকে, এবং তার ধারাবাহিকতা আমি 1995-এ যে প্রথম বইটা আমার কবিতার বেরোয়, চিতায় ঝুলন্ত জ্যোৎস্না এই শিরোনামে। এখন আপনার কটি বই রয়েছে? আমার সব মিলে 7টি বই, 6টা আমার বই, আর 7 নম্বর বইটা হচ্ছে নির্বাচিত কবিতা, এইবার বইমেলায় বেরোয়েছে। কবিতা লেখার ক্ষেত্রে আপনার অনেকে, যেমন আমরা কাউকে বলি প্রেমের কবি, কাউকে বলি দ্রোহের কবি, কাউকে বলি বিদ্রোহের কবি, আপনার কবিতার প্রতিপাদ্য বিষয় বা কি চেতনা আপনার ভেতরে কাজ করে? মানুষের মানবিক চেতনাগুলা, সমাজের দায়বদ্ধতা, এই জিনিসটাই আমার মনে হয় আমার লেখায় বেশি আসে। আমি নিজেকে রোমান্টিক কবি হিসাবে ভাবতে পারি না। রোমান্টিকের চেয়ে আমার কাছে বিয়োগান্তক জিনিসগুলাই বেশি অ্যাট্রাক্ট করে। লেখা দিয়ে মানুষের ভাবনাটাকে উস্কে দেয়া যায়, এই পর্যন্তই আর কি, এর বেশি কিছু করা যায়। সেই উস্কানিটা কি, কোথায় আপনি উস্কানি দিতে চান? আমি মানুষের বিবেকটাকে নাড়া দেওয়ার জন্য যেটুকু করা দরকার সেটার চেষ্টা করি আর কি। এটা একজন রাজনীতিবিদ মঞ্চে বক্তৃতা দিয়ে জনগণকে যেভাবে উদ্বুদ্ধ করে নিয়ে যেতে পারে 5, 10, 20 মিনিটের মধ্যে, লেখা দিয়ে এইভাবে সম্ভব না। যেমন কবিতা কারা পড়ে, কবিতা মুষ্টিমেয় কিছু লোক পড়ে, এবং কবিতা পড়ে বুঝতে গেলে এক ধরনের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির দরকার হয়। যে লেখালেখিগুলো আসছে সেখানে আসলে আমাদের এই মৌলিক চিন্তার প্রতিফলন তো কতটুকু, আমাদের বাঙালি বাংলা, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্যের যে ঐতিহ্য, এই বিষয়গুলো কিভাবে আসছে বা আদৌ পাওয়া যাচ্ছে কিনা? বেশিরভাগই লেখালেখি যখন করেন তখন তাদের ধারণা যে নজরুল ইসলাম রবীন্দ্রনাথ তাদের কাছে এমন ভাবে মাথার মধ্যে আটকে আছে। এদের দুইজনেরই কিন্তু একাডেমিক ডিগ্রি নাই কোনো, নজরুল ইসলাম রবীন্দ্রনাথের, কিন্তু এদের লেখা তো একাডেমিক ডিগ্রির অনেক উপরে। তো এরা মনে করে এই ব্যাপারটা আধ্যাত্মিক, এখানে লেখাপড়ার দরকার নেই। এটা কিন্তু একটা স্বাভাবিক ধারণা আছে অনেকের, যে কবিতা লিখে লিখে আর পড়তে হয় নাকি, নজরুল ইসলাম তো পড়েনি কিছু, রবীন্দ্রনাথ তো কলেজে যায়নি কোনোদিন। এই ধারণাটা মানুষের মধ্যে রয়ে গেছে, এইটা জোর করে বদলানো খুব মুশকিল। মানে যে কেউ চাইলেই লেখক হতে পারে, আমরা দেখি যে কেউ চাইলেই এখন সাংবাদিক হতে পারে, হ্যাঁ, সবকিছু যেন সবকিছু সহজ হয়ে গেছে। এইটা কখনো ওরা বুঝতে চায় না যে রবীন্দ্রনাথের পড়াশোনা এক ধরনের পাণ্ডিত্যটা পড়াশোনা ছিল তার, নজরুল ইসলামও প্রচুর পড়াশোনা করতেন, তাদের একাডেমিক ডিগ্রি তাদের নাই, কিন্তু পড়াশোনা তারা প্রচুর করেছেন। হ্যাঁ, ইদানিং কালের আমাদের শহীদ কাদরী
প্রচন্ড পড়াশোনা করার লোক ছিলেন। আমি বলতে শুনছি কবিতা লিখতে আর পড়তে হয় নাকি। সেই লেখকের কিন্তু 2-4টা বইও বের হয়ে গেছে। তো এরকম ধারণা নিয়ে যখন কেউ লিখতে আসে তার মানসিকতাটা পরিবর্তন করা খুবই কঠিন। এটা নিজের মধ্য থেকেই আসতে হয়, নিজের মধ্য থেকেই। এবং আমি কি লিখবো, অন্যরা কি লিখছে, আমেরিকাতে কি লেখা হচ্ছে, ইংল্যান্ডে কি লিখছে, কলকাতায় কি লিখছে, ঢাকায় কি লিখছে, এগুলা যদি কিছুই আমি না জানি তাহলে আমার সুরটা কোত্থেকে আসবে। আজকে যদি আমি কোনোদিন গানই না শুনলাম আমি নিজে কি সুরে গাইবো তাহলে। তো আপনার এইবারে আপনি বলছিলেন যে একটি নতুন বই বেরিয়েছে এবারের বইমেলায়, এই বইয়ের কোন কবিতা ছোট্ট করে কি আমাদের আপনি শোনাবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি ছোট্ট একটা কবিতা পড়ছি। কবিতার নাম চালচিত্র। একটি মেয়ের শাড়ির আঁচল ধরে টানছিল 2জন যুবক। 3জন লম্বা লোক এসে আচ্ছা মতো পেটালো ওদের। 4জন লোক মেয়েটাকে নিয়ে পালায় উত্তরে। 5জন অকর্মা পুলিশ যত্রতত্র সন্ত্রাস ছড়ায়। 6জন সাংবাদিক ঘটনার আরো গভীরে প্রবেশ করে। পরদিন 7টা কাগজে এ খবর গোলাপের মতো ফুটে ওঠে। 8 দিন পর মেয়েটাকে পাওয়া গেল পরিত্যক্ত মাঠে। কবি শামসাল মমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে স্টুডিওতে নিয়ে আসার জন্য। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, প্রবাসী সাহিত্য চর্চা নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন কবি শামস আল মমিন। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময় আরো থাকছে, লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য বেঁচে গেলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। এবার প্রবাসের আরো কিছু খবর। শিশুরা মাতৃভাষায় কথা না বললে পৃথিবী থেকে ভাষা হারিয়ে যাওয়ার হুমকি তৈরি হয়। এই হুমকি মোকাবেলায় শিশুদের জন্য মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করার উপর গুরুত্ব আরোপ করেছেন ভাষা সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা লিঙ্গুইস্টিক সোসাইটি অব আমেরিকা সামার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের প্রধান রব থার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাস আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার ছোট্ট সোনামণিদের ভাষা আন্দোলনের সাংস্কৃতিক উপস্থাপনায় মুখর হয়ে ওঠে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের হলরুম। নতুন প্রজন্মের মনোমুগ্ধকর পরিবেশনায় মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা। আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের প্রধান রব থার, নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, ডাক্তার মাসুদুল হাসান সহ অনেকে। রব থার বলেন, মাতৃভাষায় শিক্ষার সুযোগ ছাড়া টেকসই পৃথিবী গড়ে তোলা সম্ভব নয়। একটি জাতির জন্য তার মাতৃভাষা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ তার জীবন্ত উদাহরণ। কোন দেশের মাতৃভাষা সংরক্ষণ ও সমৃদ্ধ করার প্রধান হাতিয়ার হলো শিশুকে তার আপন ভাষার সঠিক প্রয়োগ শেখানো। বাংলা ভাষা সংরক্ষণে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ অনেক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্বে যারা নিজেদের ভাষা ও অধিকার রক্ষার আন্দোলনে লিপ্ত তাদের ব্যথা বাঙালিরা সবচেয়ে ভালো বোঝে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের দূতাবাস ও প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ সব শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভাষা শহীদদের স্মরণে অমর 21শে উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে এক ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। দুবাইয়ের মিউনিসিপ্যাল ক্যাম্প সোনাপুর গ্রাউন্ডে মাসব্যাপী 12টি টিমের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় SR সিলেটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অলিম্পিক টিম। শুক্রবার রাতে শত শত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আরব আমিরাত স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুন নবী ভুইয়া।
কাতারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কাতারের দোহায় বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি আলহাজ হাসান মাবুদ, মোহাম্মদ ফোরকান, ফরিদুল আলম, এম শফিকুল ইসলাম সহ আরো অনেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কুয়েত শাখা। শুক্রবার রাতে কুয়েত সিটির একটি হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আবুল বাসরারের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম। এ সময় বক্তারা বলেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সৌদি আরবের জেদ্দা বিএনপির নেতাকর্মীরা। শনিবার জেদ্দার স্থানীয় আল নুজহা শাখা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন ইসমাইল আজাদ স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুর রহমান। অনুষ্ঠানটির পরিচালনা করেন আনোয়ার হোসেন রাজু। আগামী নির্বাচনে নির্বাচন কমিশন যাতে শতভাগ নিরপেক্ষ থেকে কাজ করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী ও তার দল সর্বোচ্চ সহায়তা দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকেলে ঢাকার দোহারের জয়পাড়া পাইলট স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করার অনুরোধ জানান। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান সহ স্থানীয় সংসদ সদস্য বক্তব্য রাখেন। আগামী নির্বাচন কমিশনকে নিরপেক্ষ এবং একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কর্তৃত্বপূর্ণ স্বাধীন ভূমিকা পালনে শেখ হাসিনা সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। যদি ভালো আচরণ ভালো উন্নয়নের সঙ্গে যুক্ত না হয় তাহলে শুধুমাত্র উন্নয়ন করে কিছু হবে না। দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার সাজা হলেও উচ্চ আদালতে আপিলের মাধ্যমে জামিন নিয়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনোই দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ আহমদ। যদি এই মিথ্যা মামলা থেকে সাজা দেওয়া হয়, যখন আমরা আপিলটা ফাইল করার পরেই আপিলটা গৃহীত হবে, তার সাথে সাথে আমরা জামিনের দরখাস্ত করব এবং নিচের আদালতের রায় যদি তার বিরুদ্ধেও থাকে আর তার আপিল যদি হাইকোর্টে পেন্ডিং থাকে তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, নিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং তার দল এবং তার জোটের নেতৃত্ব দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিহিংসার বশবর্তী হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটনকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করে সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খান আদালতে জবানবন্দি দিয়েছেন। শনিবার রাতে জবানবন্দি রেকর্ড শেষে একথা জানান রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ। এর আগে পুলিশি নিরাপত্তায় তাকে গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিনের আদালতে নেওয়া হয়। দুপুর 2টায় শুরু হয়ে রাত 9টা পর্যন্ত টানা 7 ঘন্টা ধরে আব্দুল কাদেরের জবানবন্দি গ্রহণ করেন বিচারক। এ মামলায় 10 দিনের রিমান্ডে থাকা অবস্থায় নেওয়া হলো তার এ স্বীকারোক্তি। এমপি লিটন হত্যা মামলায় গত মঙ্গলবার বিকেলে বগুড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়ার পর 10 দিনের রিমান্ড দেন আদালত। গত 31শে ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। প্রতিহিংসা, ক্ষমতার লোভ
তার সাংসদ হতে না পারা, এইসব বিষয়গুলি। পারিবারিক কোনো দ্বন্দ্ব বা সাংসদ থাকাকালে সবকিছু মিলেই তার মধ্যে তার প্রতি একটি প্রতিহিংসা জন্ম নিয়েছিল। সেই প্রতিহিংসার বহিঃপ্রকাশ তিনি তাকে হত্যার মাধ্যমে সম্পন্ন করেছেন। নিজের সজ্ঞানে সচেতনতার সাথেই কাজটি করেছেন। যদি আরো কারো নাম এসে থাকে তাহলে আমরা অবশ্যই তাকেও আইনের আওতায় আনব, কাউকে ছাড় দেওয়া হবে না। চট্টগ্রামে নাশকতামূলক পরিকল্পনার অভিযোগে গোপন বৈঠকের সময় বিএনপির 16 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত 8টার দিকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর গুডস হিলের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর উপস্থিতিতে গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুডস হিলের গেট থেকে 15 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা বলে জানায়। তবে বৈঠকে বিএনপির নেতা গিয়াস কাদের চৌধুরী উপস্থিত থাকলেও তাকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। সংবাদ পাই যে গিয়াসউদ্দিন কাদের এখানে অবস্থান করতেছে, হয়তো তারা কোনো গোপন মিটিং বা অন্য কোনো বিষয় নিয়ে এখানে জড়ো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আমরা নিয়ে আসি। বর্তমানে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। তারা এখানে আসার উপস্থিতি বা তাদের কার্যক্রম কি ছিল এটা জেনে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব। চট্টগ্রামের নর্দমায় পাওয়া নবজাতক 21কে সন্তান হিসেবে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছেন বেশ কয়েকজন মা। রোববার তারা আবেদন করবেন এবং আদালত এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। এদিকে শিশুটির সুস্থতার কথা চিন্তা করে চিকিৎসকরা বলছেন দ্রুতই শিশুটিকে কোনো অভিভাবকের কাছে হস্তান্তর প্রয়োজন। চট্টগ্রাম থেকে কমলদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিশু 21কে উদ্ধারের খবর জানার পর থেকেই তাকে এক নজর দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজের নবজাতক বিভাগে ভিড় করছেন উৎসুক জনতা। উৎসাহ দেখাচ্ছে তার লালন পালনের। এরই মধ্যে শতাধিক দম্পতি ছেলে শিশু 21কে দত্তক নিতে ফোন করেছেন। রোববার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে বিজ্ঞ আদালতে অনেক মাই কিন্তু আবেদন করেছেন। আদালতের পরবর্তী নির্দেশেই কার কাছে যাবে এই বাচ্চাটা সেটা আদালতেই সিদ্ধান্ত দেবেন। এদিকে শিশু 21-এর সুস্থতা এবং নিরাপত্তাজনিত কারণে হাসপাতালে রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বাচ্চাটা আছে মোটামুটি ভালোই আছে বলা যায়। এখানে রাখাটাই হলো সমস্যা, যে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটা উপযুক্ত কোনো কেয়ারটেকার্স অথবা গার্জিয়ানের কাছে ফেরত দেওয়া, এটাই হলো উদ্দেশ্য। কারণ এখানে থাকলে বাচ্চা ইনফেক্টেড হয়ে যেতে পারে। গত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নগরীর কর্নেলহাট এলাকার একটি ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। সময় সংবাদ, চট্টগ্রাম। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম জানায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজন বন্দুকধারী গুলি চালালে 3টি বুলেট দূতাবাসের দেয়ালে লাগে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মোজাম্মেল হক সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অল্পের জন্য তিনি বেঁচে যান বলে জানানো হয়েছে। টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে পুরোপুরি ফিট বলে দাবি করেছেন মুস্তাফিজুর রহমান। গেল কয়েকটি সিরিজে ইনজুরির বেশ ভোগালেও এখন পুরনো ছন্দে ফিরে পেয়েছেন বলেও দাবি কাটার মাস্টারের। আসন্ন শ্রীলঙ্কা সফরে টেস্টের পাশাপাশি ওয়ানডে কিংবা টি20তে সুযোগ পেলে নিজের শতভাগ দিয়ে দলে ভূমিকা রাখার চেষ্টা করবেন বলেও জানান মুস্তাফিজ। শনিবার দলের অনুশীলন শেষে একথা বলেন তিনি। ফিল্ডিংটা যদি আরো একটু ভালো হতো ফলাফলটা হয়তো নিজেদের পক্ষেই থাকতো। সাম্প্রতিক সময়ে খেলা দুটি সিরিজ ঠিক এমনই আক্ষেপ নিয়ে শেষ করেছে বাংলাদেশ। তার সঙ্গে ছিল রানিং বিটুইন দ্য উইকেটেও দুর্বলতা। তাই আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে টাইগারদের অনুশীলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই বিষয়গুলোই। গেল সিরিজগুলোতে টিম বাংলাদেশের উপর দিয়ে ইনজুরি নামক যে ঝড় বয়ে গেছে তা এখন অনেকটাই শান্ত। সেখানে আরো স্বস্তির সুবাতাস নিয়ে এসেছে সদ্যই বর্ষসেরা টি20 বোলিং পারফরম্যান্স খেতাব জেতা মুস্তাফিজের দলে ফেরা। তবে দলের অন্যতম ভরসার প্রতীক বলেই হয়তো সংখ্যাটা তাকে নিয়ে কাজ করে একটু বেশি। একটা বিসিএল ম্যাচ খেলছি, ওখানে ভালো দিছে আমার, ওখানে জোরে করার চেষ্টা করছি আর
সুইং করানো, যে আমার যে কাটার কিংবা সোলার যেটা আছে ওটা তো ফুড ড্যামেজে তো এফেক্টিভ হয় না, এই জন্য এমনি এটা ভালো জায়গায় রিজমটার জন্য ভালো থাকে সেই হিসাবে বোলিং। টেস্টে মুস্তাফিজ ম্যাজিক দেখা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে, আর ওয়ার্ল্ড টি-20তে নিউজিল্যান্ডকে অনেকটা একাই ধসিয়ে দিয়ে এই ফরম্যাটে নিজের কার্যকারিতার জানান দিয়েছিলেন কাটার মাস্টার। তাই লঙ্কা সফরে তিনি ভূমিকা রাখতে চান 3 ফরম্যাটেই। টেস্টার এটা দিছে, জানি না ওয়ানডে টি-20তে আছে কিনা, আর যদি 3 ফরম্যাটে যদি থাকতে পারি তাহলে চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার। 2টি টেস্ট, সমান সংখ্যক টি-20 এবং 3টি একদিনের ম্যাচ খেলতে আগামী 28 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুনে একই পরিবারের 3 জনের মৃত্যু। লালবাগে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ 7 জন, ঢাকা মেডিকেলে ভর্তি। কলেজ যাওয়ার পথে বাসের ধাক্কায় রাজধানীতে মেডিকেল ছাত্রী নিহত, চালককে গ্রেফতার ও শাস্তির দাবিতে সহপাঠীদের সড়ক অবরোধ, বিক্ষোভ। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হলো ঢাকা অ্যাপারেল সামিট। তৈরি পোশাক শিল্পের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ফুলেল শ্রদ্ধায় পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা সদস্যদের স্মরণ, হত্যা মামলার রায় নিয়ে আইনি বিতর্ক। সুরাহা না হওয়া পর্যন্ত শেষ হচ্ছে না আপিল শুনানি। এবং প্রতিহিংসা থেকেই গাইবান্ধার এমপি লিটনকে হত্যার পরিকল্পনা করেন সাবেক এমপি আব্দুল কাদের। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, চার্জশিট দেয়া হবে 15 দিনের মধ্যেই। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।